একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে চিঠি লিখেছেন শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীকে। আপনাকে ছাড়াই তো আমরা দেশকে স্বাধীন করেছি। যেভাবে পাকিস্তানি জাহাজে মাইন স্থাপন করে জাহাজটি উড়িয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়ে আবার সাঁতার কেটে কেটে আবার এই পারে এসেছে, দুঃসাহসিক কাহিনী। পাকিস্তানিরা বলতো আমরা নাকি মার্শাল রেস। না, আমরা মার্শাল রেস না তো কারা মার্শাল রেস? আমি গর্বের সাথে বলতে চাই, বাংলাদেশে 18টি জেলা ছিল তখন। ভারতীয়রা যুদ্ধে যোগদান করে 22শে নভেম্বর তারিখে। তারপর থেকে তাদের বড় আর্মি, তাদের গান আছে, এয়ারক্রাফট আছে, ট্যাঙ্ক আছে, সবকিছু নিয়েই তো তারা যুদ্ধে ডমিনেট করবে। তবু এই 18টি জেলার মধ্যে একটি মাত্র জেলা মুক্তিবাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে, সেটা হলো সিলেট জেলা শহর। দখল করেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 1ম ব্যাটালিয়ন সিনিয়র টাইগার্স। আমি সেই এমসি কলেজের সেই যুদ্ধে আমার 2টি কোম্পানির নেতৃত্ব দিয়েছিলাম 15ই ডিসেম্বর তারিখে। সারাদিনব্যাপী যুদ্ধের পর আমার কোম্পানিরই 8 জন শহীদ হয়েছিল। আমি প্রথম 4 মাস এই ব্যাটালিয়নে কমান্ডিং অফিসার ছিলাম, কারণ আমি একমাত্র অফিসার ছিলাম। পরবর্তীকালে পাকিস্তান থেকে আমার সিনিয়র 2-3 জন অফিসার এসে সীমান্ত অতিক্রম করে যোগ দেন। বিখ্যাত লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন, বীরুত্তম। তখন আমি কমান্ডিং অফিসারের দায়িত্ব হস্তান্তর করি প্রথমে মেজর মইনুল হোসেনের কাছে, তারপর তৎকালীন মেজর জিয়াউদ্দিনের কাছে। মেজর জিয়াউদ্দিনকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রকৃত মুক্তিযোদ্ধা, যিনি ঢাকা ব্রিগেডের কমান্ডার হিসাবে, একজন লেফটেন্যান্ট কর্নেল হিসাবে চিঠি লিখেছেন শেখ মুজিবুর রহমানের মতো প্রধানমন্ত্রীকে। চিঠি লিখেছেন, আপনি ভারতের সাথে কি চুক্তি করেছেন সেটি জনসমক্ষে প্রকাশ করুন, নতুবা আরেকটা মুক্তিযুদ্ধ শুরু হবে। আপনাকে ছাড়াই তো আমরা দেশকে স্বাধীন করেছি, আবারও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। একজন লেফটেন্যান্ট কর্নেল, সার্ভিং লেফটেন্যান্ট কর্নেল শেখ মুজিবুর রহমানের মতো বিরাট ব্যক্তিত্বের কাছে এইভাবে চিঠি লিখেছেন। স্বাভাবিকভাবেই তাকে আর্মি থেকে ডিসমিস করে দেওয়া হয়েছে। বাট দিস ইজ দি স্পিরিট অফ এ ফ্রিডম ফাইটার। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপোষ হবে না। যতদিন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থাকবে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা সৈনিক যতদিন জীবিত থাকবে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে আমরা সব সময় জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকব। অনেকক্ষণ বলে ফেলেছি, বেশি সময় বলা ঠিক হবে না। তবে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই যে গৌরব গাথা, এটি আমরা গ্রামে গ্রামান্তরে জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই, রাজনীতির ঊর্ধ্বে রাখতে চাই। আমরা কামনা করব বাংলাদেশ সেনাবাহিনীও ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেভাবে জনগণের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষের কাতারে এসে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে, একইভাবে স্বাধীনতার অব্যবহিত পরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স, সামরিক বাহিনী সবাই মিলে, এটি হলো জনগণের বাহিনী, জনগণের প্রভু নয়, জনগণের সেবক সামরিক বাহিনী। এই সামরিক বাহিনী জনগণের জন্যই সবসময় প্রস্তুত থাকবে। যেমন প্রাকৃতিক দুর্যোগে, তেমনিভাবে রাজনৈতিক দুর্যোগে, যে কোনো সময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে সামরিক বাহিনী সবসময় এগিয়ে আসবে এবং ঐতিহাসিক ভূমিকা রাখবে, এটাই সবসময় আমরা কামনা করি। আমি শুধু ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কথা বলেছি, বাট মুক্তিযুদ্ধে ইপিআরও অনেক গৌরবময় ভূমিকা রেখেছেন। সাথে সাথে নেভির একটা ছোট্ট নেভি অগাস্ট সেপ্টেম্বরের দিকে গঠন করা হয়েছিল। তারা যেভাবে কর্ণফুলী নদীর অপর পার থেকে সাঁতরে এসে পিঠে লিম্পেট মাইন বেঁধে যেভাবে পাকিস্তানি জাহাজে মাইন স্থাপন করে জাহাজটি উড়িয়ে দিয়েছিল, উড়িয়ে দিয়ে আবার সাঁতার কেটে কেটে আবার এই পারে এসেছে, দুঃসাহসিক কাহিনী। এই অভিযানে যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড দেওয়া ছিল, সবাইকে, 2-1জনকে হয়তো দিয়েছে, সবাইকে দেওয়া ছিল। বিমান বাহিনী গঠিত হয়েছে এরকমই, কিলো ফ্লাইট, এয়ার ভাইস মার্শাল খন্দকার তার প্রথম অধিনায়ক ছিলেন। আমি একটা ইউটিউবে দেখেছি, স্কোয়াড্রন লিডার শামসুল আলম, সে যেভাবে একটা পুরানা ভাঙ্গা বিমান নিয়ে আগরতলা থেকে ফ্লাই করে চট্টগ্রাম বন্দরে গিয়ে বোমা ড্রপ করে এসেছে, দুঃসাহসী সেই কাহিনী। সুতরাং এটি নিয়ে বাঙালি গর্ব করতে পারে, পৃথিবীর কোনো জাতির চেয়ে আমরা ছোট নয়। পাকিস্তানিরা বলতো আমরা নাকি মার্শাল রেস। না, আমরা মার্শাল রেস না তো কারা মার্শাল রেস? এটা তো প্রমাণ হয়ে গেছে 1971 সালে। যাই হোক, যখনই রাওয়া ক্লাবে আসি,
রাওয়া চেয়ারম্যান সদস্যবৃন্দ, আজকে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো।